ঝোড়ো বাতাসে কবরস্থানের তাল গাছগুলো যেন শীষ দিচ্ছে। রাত চড়ার ডাক, নাম না জানা কীটপতঙ্গের শব্দ, সব মিলে এমন এক লয়ের সৃষ্টি করেছে যা শুনে মনে হয় কারো চাপা কান্না লুকিয়ে আছে নিশুতি রাতের এই অন্ধকার গহ্বরে। হাড়ু লোকটা একদম সহজ সরল মানুষ, পেশায় কবর খোঁড়ে। সারাদিনের শেষে শরীরে এক রাশ ক্লান্তি নিয়ে কবরস্থানে থাকা একটি ছোট্ট এক কুঠিরে ঘরে গিয়ে সে বিশ্রাম নেয়। আজও সারাদিনের কাজ শেষ করে সে ঘরে ফেরে একটু আরাম করার উদ্দেশ্যে। রাতে আর ঘর থেকে তেমন বাইরে আসে না হাড়ু, কিন্তু বিধিবাম আজ যেন কাজের হাত থেকে তার নিস্তার নেই। ঘরে ফিরে যেই না মদের বোতল হাতে তুলেছে, অমনি দরজার সামনে এসে দাঁড়ায় গাড়িটা। বাধ্যতামূলক হাড়ুকেই গিয়েই গেট খুলতে হয়। সাধারণত এত রাতে লাশ আসে না, তবে যদি সেটা লাওয়ারিস লাশ হয় তখন হাসপাতালের বাবুরা দায় এড়াতে যত দ্রুত সম্ভব এখানে পাঠিয়ে দেয়। যাই হোক, কি আর করার আছে, লাশটাকে এইভাবে তো আর ফেলে রাখা যায় না। অগত্যা নিজের সকল সরঞ্জাম বের করে হারু গর্ত খুঁড়তে শুরু করলো। একে নিশুতি রাত, তার উপর ঝড়ো হাওয়া, দুটো একসাথে মিলে মিশে যেন বারবার হারুর শরীর ঠান্ডা করে তুলছে। কোনো উপায় না দেখে হারু পাশে রাখা দেশি মদের বোতল হাতে তুলে তা থেকে খানিকটা গলায় ঢেলে নেয়। কণ্ঠনালী গিয়ে বয়ে যাওয়া উত্তপ্ত সুরার তৃপ্ত ধারাটা যেন তাকে খানিকটা উষ্ণতা প্রদান করেছে। শরীরে এত ক্লান্তি, সারা দিনের পরিশ্রম এই এক ঢোক অমৃতের ছোঁয়ায় কোথায় যেন উধাও হয়ে গেল। এতক্ষণে যেন একটু শান্তি পেল হারু। আবারও নতুন উদ্যমে মাটি কাটতে শুরু করে দিয়েছে সে। ঠিক এমন সময় হাওয়ার ঝাপটায় লাশের উপর ঢাকা সাদা কাপড়টা সরে যায়। চাঁদের রূপলি আলোয় ফুটে ওঠে এক নব যৌবনা নারীর নগ্ন দেহ। নেশাগ্রস্ত ঢুলু ঢুলু চোখে হারু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। এমন লাশময় শরীর হারু কোনোদিনও দেখেনি। নিস্তব্ধ জনশূন্য এই রাতে এমন এক নগ্ন শরীর যে কোনো পুরুষের বুকে কামনার আগুন জ্বালিয়ে দিতে সক্ষম। ধীরে ধীরে হারুর নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। হারুর চোখ স্থির, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। হারু অপলক নয়নে তাকিয়ে আছে নগ্ন শরীরটার দিকে, আর ক্ষণিক পর পর জিভ দিয়ে শুকনো ঠোঁট চাটছে। সে জানে সে যা ভাবছে তা ঠিক নয়। হাজার হোক ওটা তো লাশ, কিন্তু শরীরটা, ওটা যে বারবার হারুকে নেশাগ্রস্ত করে তুলছে। হারু নিজের অজান্তেই বারবার সেই লাশটিকে ছোঁয়ার চেষ্টা করে চলেছে। চোখ বুজে সেই কাতুরতা অনুভব করছে হারু, আর মাঝে মাঝে চোখ খুলে লাশময়ী নগ্ন শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজের তীর সমদৃষ্টি ফেলে তা মেপে নিচ্ছে। হারুর মাঝে মাঝে মনে হচ্ছে সে যেটা করছে বা করতে চাইছে সেটা ঠিক না। আবার পর মুহূর্তে সে ভাবছে, এরকম শরীর এই নিশুতি রাতে, এতটা নিঃসঙ্গতা, কেউ তো দেখবে না তাকে। আর আর লাশ তো কাউকে বলতেও পারবে না। আজ এই ঘটনা রাতের অন্ধকারে আর ওই লাশের সাথেই চাপা পড়ে যাবে মাটির গভীরে। তাহলে সমস্যাটা কি? নিজের মন ও মস্তিষ্কের এমন বিবাদ যেন হারুর প্রাণে সইছে না। তড়িঘড়ি দেশি মদের বোতলটা ঠোঁটে ঠেকিয়ে একটানে সবটুকু উদারস্থ করে ফেলল।
এই কারণ বাড়ি যেন প্রজ্বলিত অগ্নিশিখার উপর ঘৃতাহতির মতো কাজ করল। সুরা ও কামের নেশায় মত্ত হারু এবার আরো উন্মত্ত হয়ে উঠল। হারুর চোখ ও জিহ্বা দিয়ে যেন অনবরত ঝরে পড়ছে লালা, কামনা, বাসনা। না, নিজেকে আর সামলাতে পারল না হারু। ধীরে ধীরে এক এক করে পরনের সব কাপড় খুলে শরীরটা এগিয়ে দিল সাদা কাপড়ের উপর নগ্ন শুয়ে থাকা সেই লাশময়ের দিকে। কয়েক মিনিটের মধ্যেই দুটো শরীরের ক্রমাগত ঘর্ষণের সাথে মিশে যেতে থাকে হারু। জনশূন্য কবরস্থান, নিস্তব্ধ রাত, আর কিছু নিশ্চুপ তালগাছ যেন নিঃশব্দে দেখে চলেছে ওই নৈশলীলা। এই রাত যেন ধীরে ধীরে এক নারকীয় রাতে পরিবর্তিত হয়েছে। বাতাস থমকে গেছে, প্রাণীকুল যেন নির্বাক, কোনো শব্দ নেই, প্রকৃতিও স্তব্ধ। এ যেন এক গভীর শূন্যতা। বেশ কিছুক্ষণ পর হারুর দেহে জমে থাকা সেই গরল তরল রূপের নিস্তার পেয়ে তাকে শান্ত করে। ঠিক তখনই হারু অনুভব করে বুকের কাছে একটা অদ্ভুত উষ্ণ, ভেজা, কাঁপা কাঁপা একটা স্পর্শ। তার বুকের ঠিক মাঝ বরাবর কেমন একটা অদ্ভুত উষ্ণ ভাব। কিন্তু এই উষ্ণতা কিসের? না, হারু কোনো মতেই কিছু বুঝে উঠতে পারল না। বিষয়টা দেখার জন্য হাতে ভর দিয়ে শরীরটাকে একটু উপরের দিকে তোলে হারু, আর প্রায় সাথে সাথেই ক্ষিপ্ত গতিতে তার কণ্ঠনালী বরাবর গেঁথে যায় কিছু একটা। হারু হারু চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। হারু কি করবে তা বুঝে ওঠার আগেই এক হাঁচকা টান দিয়ে তার কণ্ঠনালী ছিঁড়ে যায়। তৎক্ষণাৎ প্রাণ হারায় হারু। অন্ধকার জনশূন্য কবরস্থানে পড়ে থাকে হারুর প্রাণহীন নিথর দেহ, আর তার থেকে নির্গত হয় গরম তাজা রক্ত। নমস্কার শ্রোতা বন্ধুরা, বহুদিন পর আমরা আবার ফিরলাম গল্প আড্ডা সৌভিকে একটি নতুন গল্পের সাথে। আজকে আমাদের গল্প রাত স্বপ্নমী। গল্পের লেখক রিকু দাস। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সৌভিক। গল্পের অন্যান্য চরিত্রে সাগ্নিক ও অস্মিতা। অডিও এডিটিং এ মার্জিং সৌপ্তিকা। আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প রাত স্বপ্নমী। পূর্ব দিগন্তে উদিত সূর্যের সোনালি আভার সাথে সাথেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে লোমহর্ষক মর্মান্তিক সেই ঘটনার কথা। খবরের কাগজ, নিউজ চ্যানেল ভরে উঠল সেই খবরে। খবরের হেডলাইন এই যে, কলকাতা শহরের বুকে অবস্থিত এক কবরস্থান থেকে উদ্ধার হলো নগ্ন দুটি লাশ। কবরস্থান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে নিকটবর্তী কিছু মানুষ কবরস্থান পরিদর্শন করতে গিয়ে নতুন খনন করা এক কবরের পাশে দুটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাদের মধ্যে থেকে একজন তৎক্ষণাৎ থানায় খবর দেন। থানায় কর্তব্যরত অফিসার ঘটনার বিবরণ শুনে ও তার গাম্ভীর্য অনুমান করে সেই স্থানে পৌঁছন। পরবর্তী সময় লাশ দুটিকেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবরস্থান থেকে যে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি পুরুষ এবং অপরটি নারী। তাদের পরিচয় জানতে চাওয়া হলে পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মহিলাটির সঠিক কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া না গেলেও পুরুষটির পরিচয় জানতে তারা সক্ষম হয়েছেন। পুরুষটির নাম হারান মাঝি। তার পরিবার পরিজন বলতে কেউ ছিল না এবং তিনি দীর্ঘদিন ধরে ওই কবরস্থানেই কাজ করতেন। পুলিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরেই তারা সঠিকভাবে জানাতে সক্ষম হবেন। খবরটা ছড়িয়ে পড়তেই শহর জুড়ে এক বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রতিটি মানুষের ভিন্ন মত। কারো মতে অতীতের শত্রুতা থেকে এই হত্যা, আবার কারো মতে এটা অলৌকিক এক ঘটনা। তবে হাজারো মতবিরোধের মাঝে মানুষ একটা বিষয় ভুলে গিয়েছে, বা হয়তো ভুলিয়ে দিয়েছে। ঘড়িতে তখন রাত 3:15। হাসপাতালের পিছনের পুরনো মঠটায় আজ নাকি দুটো লাশ এসেছে। খবরটা ডিউটি জয়েন করার সাথে সাথেই কানে আসে সুরেশের। সুরেশ এই হাসপাতালের মর্গ ইনচার্জ। আজ প্রায় 3টে বছর হতে চলল সেখানে ডিউটিতে কর্মরত। রাতে তেমন কোনো কাজ থাকে না, তবে বিশেষ কোনো বডি এলে তখন রাতেই তাকে পোস্টমর্টমের কাজ সম্পন্ন করতে হয় এবং সকালে রিপোর্ট জমা দিতে হয়। আজ তেমন কিছু নেই, তবে এতক্ষণ যাবৎ যে লাশগুলোর কথা সে শুনেছে সেই বডিগুলো একবার চোখের দেখা দেখতে ইচ্ছা হলো তার। তাই সুরেশ তার হাসপাতালের এক বন্ধু সুজিতকে সাথে নিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় পুরনো মর্গটার দিকে। হাসপাতালের পুরনো দালানটার শেষ মাথায় একটি তালা লাগানো কক্ষ। লোকজনেকে পুরানো মর্গ বলে ডাকে। সেখানে এখন আর নিয়মিত কিছু রাখা হয় না, শুধু বিশেষ বা অচেনা লাশগুলো সেখানে রাখা হয়। ইতিমধ্যেই 2টো পোস্টমর্টম রিপোর্টই পড়েছেন সুরেশ। মহিলার রিপোর্টে তেমন কিছু না থাকলেও সুরেশকে অবাক করছে হারু রিপোর্টটা। ভদ্রলোকের গলায় গভীর ক্ষত থাকলেও তার মৃত্যু হয়েছে তীব্র উৎকণ্ঠা অথবা ভয়ের কারণে। আরও একটা বিষয় দেখে সুরেশ একটু অবাক হলো। মহিলাটির ভ্যাজাইনা থেকে স্পাম পাওয়া গিয়েছে এবং সেই স্পাম নাকি হারানের অরূপে হারুর। বিষয়টা বেশ অদ্ভুত লাগে সুরেশের। সুরেশ বলল, ভদ্রলোক কিনা শেষে লাশের সাথেই। সুরেশের মনে কেবল একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। কি এমন কারণ যার জন্যে হারু একটা লাশের সাথেও? কথা বলতে বলতে তারা ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছে পুরানো মগটার সামনে। সুরেশ পকেটে হাত ঢুকিয়ে রুমের চাবিটা বের করে আনে। পুরনো মগটার তালা খোলার শব্দটা অনেকটা যেন হাড়গোড় ভাঙার মতো। সুরেশ আর সুজিত ভিতরে ঢুকতেই একটা পুরনো শ্যাঁস সাথে গন্ধ এসে সোজা ধাক্কা মারে তাদের ঘ্রাণ ইন্দ্রিয়তে। মর্গের গন্ধের সাথে সুরেশ খুব ভালোভাবে পরিচিত, তবে এখানের গন্ধটা একটু ভিন্ন, কেমন একটা পরিচিত কিন্তু অজানা গন্ধ যেন। এই গন্ধটা মিশে আছে সারা ঘরটি জুড়ে। বিশাল এই কক্ষে স্ট্রেচারের উপর সাদা কাপড় ঢাকা শোয়ানো রয়েছে 2টি লাশ। ঘরটার সব জানালা বন্ধ এবং মেঝেতে কেবল একটা স্যাঁতস্যাঁতে ভাব। আবদ্ধ কক্ষটার সিলিং জোড়ে ঝুলে আছে একটা ছোট্ট বাল্ব। তার আলো এতটাই কম যে একে অপরকেও ঠিকভাবে দেখা যায় না। সুজিত তার হাতে থাকা ডবল ব্যাটারির চার্জটা জ্বালাতেই তার আলো যেন অন্ধকারের বুক চিরে ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণায়। সুরেশ পায়ে পায়ে এগিয়ে গেল স্ট্রেচারগুলোর দিকে। প্রথম স্ট্রেচারের কাছে যেতে সুজিত বলল, এই প্রথমেরটা হারু। সুরেশ আলতো হাতে সাদা চাদরটা সরালো। উফ, সে কি বিভৎস! চোখ খোলা আর তাতে একটা অদ্ভুত দৃষ্টির অভিব্যক্তি, যেন মৃত্যুর আগে কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়েছিল সে। সুজিত ফিসফিস করে বলল, এ তো মনে হচ্ছে শরীরে যা জমেছিল সব বের করে দিয়েছে। দেখ না, মুখটা কেমন শুকিয়ে গেছে না? সুজিতের কথা শুনে সুরেশ বলল, তা যা বলেছিস, ব্যাটার ছেলে বুড়ো বয়সে এসে শেষে কিনা লাশের সাথে। ছি 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 ছি। ভাগ্যিস ওটা লাশ ছিল, অন্তত শেষ পর্যন্ত যেতে পেরেছে। জীবিত হলে তো কিছু করার আগেই প্যান্ট ভিজে যেত। সুজিতের এমন কথায় হাসি পায় সুরেশের। মুচকি হেসে বলে, তা একবার চেক করে দেখবি নাকি ঘর্ষণ আর বর্ষণের ফলে মাল ক্ষয় হয়ে গেছে নাকি? না রে ভাই, এই মাঝরাতে ল্যাটা মাছ দেখার মতো আমার অন্তত ইচ্ছে নেই। তা বন্ধু, শুধু একে দেখলেই হবে?
তাকেও তো একজন দেখতে হয় যাকে দেখে বেটা বুড়োর যৌবন একদম লাফিয়ে উঠেছিল। সুরেশের কথায় সাই দিয়ে সুজিত বলল, অবশ্যই, একবার দেখতে তো হবেই যে কি এমন আছে তার জন্য কিনা এই বুড়োটা একদম চাঙ্গা হয়ে গিয়েছিল। চল তো দেখি। মুচকি মুচকি হাসতে হাসতে সুজিত ধীরে ধীরে কাপড়টা সরায়। কাপড়টা এক পলকে সরে যায়, যেন নিজেই লজ্জায় খসে পড়ল শরীর থেকে। মেয়েটার শরীর সম্পূর্ণ নগ্ন, সাদা চামড়ায় হালকা নীলচে ছোপ, বুকের উপর চাপা হাতের দাগ, আর জনির পাশে হালকা আঁচড়ের মতো দাগ সুস্পষ্ট। তবে আশ্চর্যভাবে শরীরটা এখনো টান টান, যেন মরে গেলেও তার কামনার মাধুর্য রয়ে গেছে। রমণীর শরীরের বহর দেখে সুজিত ফিসফিস করে বলল, এ সুরেশ ভাই, হারু তো দেখি শামুক দেখে তারপরেই পা কেটেছে। আমরা তো শুধু শুধুই বেটার ছেলেকে গালমন্দ করছিলাম। সুরেশ আরো একটু কাছে এসে বলল, সেই তো রে। না ভাই, হারু তোমার এলেম আছে। হালকা রসিকতা হলেও দুজনের মনেই একটা কেমন অস্বস্তি জমে উঠেছে পুরো ব্যাপারটাকে নিয়ে। হঠাৎ সুজিতের ফোনটা সশব্দে বেজে ওঠে। আকস্মিক ঘটনার জেরে দুজনে একটু ঘাবড়ে যায়। ফোনটা রিসিভ করে সুজিত কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলে, হুম, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোনটা কেটে দেয় সুজিত। তারপর সুরেশের দিকে তাকিয়ে বলে, চল ভাই, এবার ফিরে যাই, ওদিকে আমার ডাক পড়েছে। সুরেশ আনমনাভাবে উত্তর দেয়, তুই যা বুঝলি, আমি আমি একটু পরে যাচ্ছি। কেন রে, লাস্ট সময় প্রেমে পড়ে গেলি নাকি? আরে দূর, ওসব কিছু না। আমি একটু ভালো করে দেখি বিষয়টা। তুই এগো, আমি আসছি একটু পরে। কি আর করার, সুজিত একাই ফিরে গেল। পরের দিন সকালে সুজিত অডিটোরিয়ামে সুরেশের দেখা না পেয়ে একটু চিন্তিত হয়ে পড়ল। সচরাচর তারা প্রতিদিন ডিউটি শেষ করে একসাথে বাড়ি ফেরে। আজ সুরেশের এমন ব্যতিক্রম ভাব একটু ভাবিয়ে তুলল সুজিতকে। সুজিত কোনো কিছু বুঝতে না পেরে একবার ফোন করে সুরেশকে, কিন্তু না, তাতে কোনো লাভ হলো না। ফোনটা সুইচ অফ আসছে। এক রাশ বিরক্তি নিয়ে যখন সুজিত বাড়ি ফিরে যাবার কথা ভাবছে, ঠিক এমন সময় সুজিত দেখে কিছু মানুষ ছুটে আসছে তার দিকে। না না, ঠিক তার দিকে না, সে মানুষগুলো যেন কোনো এক অন্য কারণে ছুটে যাচ্ছে হাসপাতালের পিছনে অবস্থিত পুরানো মগটার দিকে। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করে সুজিত জানতে পারল যে পুরানো মর্গে হাসপাতালের কোনো এক কর্মীর মৃতদেহ পাওয়া গিয়েছে। খবরটা শুনে বুকের ভিতরটা ধক করে ওঠে সুজিতের। কোনো এক অজানা ভয় যেন চেপে ধরেছে তাকে। সুজিত কাল বিলম্ব না করে ছুটে যায় সেই দিকে। মর্গের সামনে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। সুজিত সব কিছু উপেক্ষা করে ভিড় ঠেলে এগিয়ে যায় সামনের দিকে। সেখানে পৌঁছে সুজিত যা দেখে তাতে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে আসে। সামনে এগিয়ে আসতেই সুজিত দেখতে পায় কাল যে স্থানে দাঁড়িয়ে ওই রমণীকে নিয়ে হাসাহাসি করছিল, ঠিক সেই স্থানেই মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে সুরেশ। বিকৃত মুখ, রক্তের মতো লাল চোখ দুটো যেন কোঠর থেকে ঠেলে বেরিয়ে এসছে। শরীরের প্রতিটি শিরা উপশিরা ফুলে উঠেছে, যেন কোনো তীব্র আতঙ্ক তাকে গ্রাস করেছিল। উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে সুজিত। চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ছে না তার। আকস্মিক এমন এক ঘটনা যেন তাকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। সময়ের সাথে ভিড় বাড়ছে, মানুষের কোলাহল, চিৎকার, নানান রকম জল্পনা কল্পনা, কিছুই যেন সুজিতের কর্ণগোচর হচ্ছে না। সুজিত কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে সুরেশের মৃতদেহের পাশে। হঠাৎ একটা বিষয় চোখে পড়তেই সম্বিত ফেরে সুজিতের। মর্গের ভিতর মানুষের ভিড়ে গা মিশিয়ে ওটা কে?
কিছুতেই কিছুতেই মনে করতে পারছে না সুজিত। হঠাৎ গত রাতের কথা মনে পড়তেই সুজিতের শির নাড়া দিয়ে যেন একটা হিমেল স্রোত বয়ে যায়। মুহূর্তেই তার মনে পড়ে গেল গত রাতে তারা যে লাস্যময়ীর লাশ দেখতে এখানে এসেছিল। এ তো সেই নারী যাকে নিয়ে এত কাণ্ড, যার মৃতদেহের পাশে দাঁড়িয়ে সুরেশ আর সে রসিকতা করছিল। সুজিত বলল, কিন্তু সে তো না না না, কিচ্ছু বুঝতে পারছে না সুজিত। মনের ভিতর হাজারো প্রশ্ন উথাল পাতাল খাচ্ছে। কিছুতে সে বুঝে উঠতে পারছে না যে তার সাথে যেটা ঘটছে সেটা বাস্তব নাকি তার খামখেয়ালি মনের কল্পনা। ইতিমধ্যেই নারীটা ধীরে ধীরে ঘুরে তাকায় সুজিতের দিকে। সেই চাহনিতে না রাগ, না দুঃখ, না অভিশাপ, শুধু একটা নির্লিপ্ত শূন্যতা। এরপর সে চলে যায় একটা শব্দ না করে। তার এমন চলে যাওয়াই যেন সবকিছু শূন্য করে দিয়েছে। মানুষের কলরব যেন থেমে গিয়েছে। চারিদিক স্থির। পশু পাখিদের কোনো গুঞ্জন নেই, বাতাসের শব্দ নেই, কিচ্ছু নেই। চারিদিক শুধু শূন্য। হঠাৎ পিঠের উপরে সজোরে একটা চাপড় পড়তেই ব্যথা চোটে ঘুম ছুটে যায় সুজিতের। চোখ খুলতেই নিজের প্রাণ প্রিয় বন্ধুকে সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আবেগে আপ্লুত হয়ে সর্বশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে। সুজিতের এমন কাণ্ড কারখানা দেখে সুরেশ প্রশ্ন করে, তোর আবার কি হলো? কোনো স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? সুরেশকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে সুজিত আমতা আমতা করে বলে, আরে ওই মেয়েটা, ওই কালকে। কোন মেয়েটা? কোথায় দেখেছিস? আহা, ঠিক করে বল তো সবটা, আর আগে একটু জল খা। এই বলে সুরেশ তার হাতে থাকা জলের বোতলটা এগিয়ে দিল সুজিতের দিকে। সুজিত বোতল থেকে কয়েক ঢোক জল গলায় ঢেলে হাঁপ ছেড়ে বসল। কাঁপা কাঁপা গলায় ধীরে ধীরে স্বপ্নে দেখা সব ঘটনা খুলে বলল সুরেশকে। সুজিতের কথা মনোযোগ দিয়ে শুনে সুরেশ গম্ভীর স্বরে বলে উঠল, দেখ, কাল তুই একাই এইরকম কিছু দেখেছিস তা নয়, আমিও এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। সুরেশ এক মুহূর্ত থামল, যেন মনে মনে সেই দৃশ্যটা আবার চোখে ভেসে উঠল। গতরাত তুই চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি মর্গ থেকে বেরোই। চারপাশ তখন একবারে নিস্তব্ধ। হাসপাতালের করিডোরে সাদা আলো কেমন যেন হলদেটে লাগছিল। বাইরে বেরিয়ে কয়েক পা হাঁটতেই হঠাৎ আমার কানে এলো এক নারীর কান্নার আওয়াজ। প্রথমে গায়ে কাঁটা দিল। হাসপাতালের ভেতর কান্না শোনা নতুন কিছু নয়, কিন্তু ওই আওয়াজটা ছিল ভিন্ন, যেন কারো বুক ফাটা হাহাকার। আর ওই জায়গায় দিনের আলোতেও কেউ যেতে চায় না, সেখানে রাতের অন্ধকারে, তাও আবার মহিলা। আমি একটু থমকে দাঁড়ালাম। তো মনে হলো না, এটা একবার দেখা দরকার। কৌতূহলটা ভয়কে ছাপিয়ে গেল। আমি ধীরে ধীরে শব্দের দিকে এগোতে লাগলাম। প্রথমে হাসপাতালের বাইরে চারপাশে তাকিয়ে দেখলাম চারিদিকে বিরাজ করছে এক শূন্যতা। বাতাসে যেন বরফ জমে আছে। শীতল সেই নীরবতায় নিজের হৃদস্পন্দনটাও স্পষ্ট শোনা যাচ্ছে। মনে হচ্ছিল কান্নার আওয়াজটা কাছেই কোথাও, কিন্তু কারো দেখা নেই। হঠাৎ বুকের গভীরে কেমন শীতল স্রোত বয়ে গেল। মনে হলো শব্দটা আসছে মর্গের ভেতর থেকে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চেনা মর্গটাই হঠাৎ অচেনা মনে হচ্ছিল। একবার মনে হলো যাই, গিয়ে দেখি। পরক্ষণেই মনে হতে লাগলো যদি ভয়ঙ্কর কিছু দেখতে পাই। দ্বিধা আর কৌতূহলের লড়াইয়ে শেষমেশ কৌতূহল জিতল।
ভারী লোহার দরজা ঠেলতেই একটা হিমেল বাতাস মুখে এসে লাগলো। সেই সঙ্গে ভেসে এলো তীব্র ফরমালিনের গন্ধ। যেন মৃত্যুর ঠান্ডা হাত গলা জড়িয়ে ধরেছে। ভেতরে আলো জ্বলছে, কিন্তু সেই আলোতেও এক ধরনের দম বন্ধ করা অন্ধকার লুকিয়ে আছে। মনে ভয়, চোখে কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। কান্নার শব্দ তখনও ধীরে ধীরে যেন কানে বাজছে। আর তখনই একটা বিষয় দেখে চোখ থেমে গেল। ওই নারীর মৃতদেহ মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, কিন্তু ঠিক চোখের জায়গায় কাপড়টা গাঢ় ভিজে, যেন ভেতর থেকে অশ্রু চুইয়ে এসেছে। ভেজা দাগের নিচে কাপড়ের টান টান ভাঁজের ভেতর থেকে যেন এক অদৃশ্য যন্ত্রণা ধীরে ধীরে বেরিয়ে আসছে। বুকের ভেতর হঠাৎ চাপা ব্যথা শুরু হলো। বারবার মাথায় একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছিল, এই কেমন কান্না যে মৃত্যু পেরিয়েও থামেনি। সেই ব্যথা আর ভয় একসঙ্গে মিশে যেন আমার শরীর অবশ করে দিয়েছিল। হয়তো আর কিছুক্ষণ থাকলে জ্ঞান হারাবো। না, আর কোনো কিছু না ভেবে পেছন ফিরে দৌড় দিলাম। পায়ের শব্দ ধাতব মেঝেতে ঠক ঠক করে বাজতে লাগলো। মনে হচ্ছিল পেছন থেকে কেউ ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার কাঁধে স্পর্শ করতে চাইছে। দুজনের কথোপকথনের পর তারা ঠিক করে এসব নিয়ে আর বেশি ভাবনা চিন্তা তারা করবে না। এটাকে কাকতালীয় বা হ্যালুসিনেশন বলেই মেনে নিল দুজনে। কিন্তু সত্যকে মিথ্যা মেনে নিলে কি তা মিথ্যা হয়ে যায়? সেদিন বাড়ি ফেরার পর থেকে সুরেশ ও সুজিত যেন বারবার সেই রমণীকে দেখতে পাচ্ছে। কখনো কিচেনে, কখনো ব্যালকনিতে, কখনো বন্ধ জানালার পাশে। শয়নে স্বপনে তারা ওই রমণীকেই দেখতে পাচ্ছে। প্রথমে তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছিল, কিন্তু যেদিন একই সময়ে একই জায়গায় তারা দুজন মিলে তাকে দেখল, সেদিনই তারা ঠিক করলো তাদের জানতে হবে ওই নারী আসলে কে। তারা দুজন আবারও পুরানো মর্গে গেল। দুটো লাশই ইতিমধ্যে চলে গিয়েছে। পড়ে রয়েছে কেবল সাদা কাপড় আর সেই রমণীর শূন্য দৃষ্টি, যা এখনো লেগে আছে মর্গের প্রতিটি কোণায়, ঠিক যেমন করে শীতের সকালে জানালার কাঁচে কুয়াশা আটকে থাকে। হাসপাতালের রেজিস্ট্রার থেকে থানায় যোগাযোগ করে অনেক কষ্টে তারা সেই রেকর্ড জোগাড় করে। আর এই রেকর্ড বুকে থাকা একটি ছোট্ট চিরকুটের গায়ে লেখা কিছু কথা পড়ে তারা স্তম্ভিত হয়ে পড়ে। থানার রেকর্ডে পাওয়া গেল মহিলার নাম শবনম, বয়স 29, ঠিকানা অজানা, পেশা উল্লেখ নেই। এক কোণে হাতের লেখা, লোকাল পতিতালয়ে কাজ করত, 3-4 দিন আগে নিখোঁজ। এক লাইনের এই বয়ান ভিতর থেকে নাড়িয়ে দেয় দুজনকে। সুজিত আর সুরেশের মনে একটাই প্রশ্ন, কি এমন কারণ যার জন্য এই পেশায় নামতে হলো? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা দুজনে এসে পৌঁছালো শহরের সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অপমানিত অন্ধকার গলির ভিতরে। শহরের পুরানো এক কোণে অবস্থিত স্থান। গলিটা সরু, উপরে জট পাকানো বৈদ্যুতিক তার, মাঝে মধ্যে ফ্লিকার করা লাইট, দেওয়ালে স্যাঁতস্যাঁতে শ্যাওলা, বৃষ্টির জল গড়িয়ে পড়ছে ড্রেনের মুখে, সঙ্গে মিশে আছে সিগারেটের ছাই, পানের লাল দাগ আর এক ধরনের কটু গন্ধ, ঘাম, সস্তা আতর আর বাসি ধূপের মিশ্রণ। গলির ভিতরে আধা খোলা কাঠের দরজাগুলোর ফাঁক দিয়ে বেরিয়ে আসছে সিগারেটের ধোঁয়া আর নিচু গলায় হাসাহাসির শব্দ। কোথাও ভাঙা টেপ রেকর্ডারে পুরানো গান, সুর ভেঙে গেছে, কিন্তু তাও তাতে এক অদ্ভুত ধরনের বিষণ্ণতা। এক দরজার আড়াল থেকে কারো চোখ উঁকি দিয়ে আবার যেন হারিয়ে গেল। আর একদিক থেকে হাই হিলের শব্দ, ছন্দহীন,
যেন কেউ টেনে হাঁটছে। দূরে দাঁড়িয়ে কিছু নারী, কারো ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক, চোখে ভারী কাজল, কাঁধে সস্তা সোনালি শাড়ি ফেলা, কারো মুখে ক্লান্তি, কারো ঠোঁটে কৃত্রিম হাসি। সবাই সবাই নীরবে ক্রেতার অপেক্ষায়। গলির একদম শেষে লোহার গেটের পাশে বসে আছে এক বৃদ্ধা, চোখে মোটা চশমা, হাতে পান। সুজিত ধীরে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি শবনম নামে কাউকে চিনতেন এখানে? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চিনতাম, ও তো এখানেই থাকতো। তবে 3-4 দিন হলো ওর কোনো খবর নেই। হঠাৎ আর জানতে পারি ও নাকি মারা গেছে। এখানে থাকা বাকি মেয়েদের মতো ও ছিল না গো বাবা। ও ছিল সম্পূর্ণ আলাদা একটা মানুষ। সব সময় বলতো এখান থেকে পালিয়ে বাড়ি যাবে, মার সাথে থাকবে। আর 5টা মেয়ে যেমন সংসার করে ঠিক তেমনি করে সংসার করবে। সমাজে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমাদের যে স্বপ্ন দেখা পাপ। এই বলে বৃদ্ধা থামল। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সুজিত প্রশ্ন করল, আচ্ছা, তার বিষয়ে আর কিছু বলতে পারবেন? তা বাছা, তোমরা শবনমের বিষয়ে এত কেন জানতে চাইছো, একটু বলবে? এবার মুখ খুলে সুরেশ তাদের সাথে হওয়া সকল ঘটনা বৃদ্ধকে খুলে বলে সে। সুজিত একবার বাধা দিতে চেয়েছিল, তবে তাতে কাজ হয়নি। সুরেশের মুখ থেকে সব কিছু শুনে বৃদ্ধা একটু হাসল। তার হাসি দেখে সুজিত একটু ক্রোধান্বিত হয়ে বলল, দেখলি, আমি আমি বারণ করলাম তোকে, শুনলি না? আরে, এসব কথা যাকেই বলবি সেই তো হাসবে। কি বললো? আমি তোমাদের কথা শুনে হাসছি? আমি হাসছি কারণ ওই পোড়ামুখী সব সময় বলতো, হয় এখান থেকে পালাবো আর না হলে মরবো। একবার যদি মরি তবে এই শহরের নিঃশ্বাসে আমার কান্না ঢেলে দেব। যাই হোক, শোনো, দেখো বাবা, সবটা তো আমি জানি না, তবে যেটুকু জানি, যা জানি সেটাই বলছি। শবনম ছিল গ্রামের মেয়ে। বাবা মারা যাবার পর সংসারের ভার মাথায় নিয়ে কলকাতায় আসে কাজের খোঁজে। একটা দুঃসম্পর্কের কাকা চাকরির লোভ দেখিয়ে মেয়েটাকে শহরে নিয়ে আসে আর এনে বিক্রি করে দেয় এই নরকে, এই যৌনপল্লীতে। প্রথম রাতেই শবনম পালানোর চেষ্টা করেছিল, আর সেই অপরাধে তাকে ধরে এনে মারধর করা হয়, না খাইয়ে রাখা হয়। চোখে জল, মনে ক্ষোভ, এইভাবে প্রায় 3টে দিন কেটে যায়। 3 দিনের দিন সে বুঝে যায় এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। গল্প শোনার পর সুরেশ ও সুজিত ফেরার পথে হাঁটছিল। বৃদ্ধাও জানে না যে শবনম কিভাবে মারা গেছে। গলির শেষ প্রান্তে হঠাৎ বাতাসটা কেমন ভারী হয়ে এলো। হঠাৎ সুজিত আর সুরেশ দেখতে পায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে শবনম। সাদা ত্বকে হালকা নীল দাগ, চুলে বাতাসের হালকা খেলা, আর সেই গভীর শূন্য দৃষ্টি। সে ধীরে ধীরে এগিয়ে এলো।
তার ঠোঁট নাড়ায় আমরা শুনতে পেলাম, আমার জন্য দুঃখ করো না, মনে রেখো কষ্ট নিজে থেকে আসে না, মানুষের পাপ তা জন্ম দেয়। এইটুকু বলেই যেন মিলিয়ে গেল কুয়াশার ভিতর। পরদিন সকালে আবার তারা পুরনো মর্গে গেল। দুটো স্ট্রেচার সেখানেই আছে, কাপড়ে ঢাকা, সব আগের মতো, শুধু কাপড়ের শেষ প্রান্ত ভেজা, যেন সারা রাত কেউ নীরবে কেঁদেছে। সুরেশ ধীরে বলল, আমরা কি তাকে শাস্তি দিতে পারবো? সুচিত কোনো উত্তর দিল না, শুধু অনুভব করল শবনমের চোখের জল এখনো শুকায়নি। শুনছিলেন আজকের বিশেষ গল্প রাত স্বপ্নমী। আমরা আবারও ফিরব আরও একটি নতুন গল্পের সাথে, শুধুমাত্র গল্প আড্ডা শৌভিক ইউটিউব চ্যানেলে।